স্বাগত এশিয়ান সংবাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। ঢাকা রংপুর জাতীয় মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের দুবালগাড়ি নামক স্থানে দুপুরে রড বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলে ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানায় ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক রংপুরে যাচ্ছিল। ট্রাকটি দুপুর 12:30টার দিকে দুবলাগাড়ি নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৩ জন যাত্রী মারা যান। চালক ও তার সহকারী পালিয়ে যায়। পলাশবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, নিহতরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন। দেশে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১,৭৭৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন সর্বোচ্চ ২২ জন। দেশে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮,৫১১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৪০৮ জন। ব্রিফিংয়ের তথ্য মতে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে সর্বমোট ৫,৬০২ জন সুস্থ হয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১০,২৬২ জনের করোনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২,১৪,১১৪টি। ১,৭৭৩টি। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২২ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ ৪০৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন এবং এ পর্যন্ত ১,৬০২ জন। চট্টগ্রামে দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ নতুন করে ২৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইবিন মীর। ইবিন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ মেরি। চট্টগ্রামে সর্বশেষ নতুন করে ২৫৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৭০৮টি নমুনা পরীক্ষা করে। এছাড়াও চট্টগ্রামের সর্বশেষ ১৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরায় এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ১৪০ জন। এছাড়াও চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৫ জন। আজকে চট্টগ্রামে নতুন করে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা করার জন্য হলি ক্রিসেন্ট হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ বেডের একটি করোনা ইউনিট উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামে বিআইটিআইডি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল করোনা ভাইরাস চিকিৎসায় রীতিমতো হিমশিম খাচ্ছে। তাদের সে হিমশিম খাওয়ার জন্য আজকে চট্টগ্রামে নতুন করে এই দুটি হাসপাতালকে উদ্বোধন করা হয়েছে। এই নিয়ে আমি এখন কথা বলবো চট্টগ্রাম বেসরকারি প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খানের সাথে। চট্টগ্রামে বিস্তারিত বলুন। চট্টগ্রামে ধন্যবাদ। আসলে এই সিচুয়েশনের মধ্যে আমরা যখন দেখলাম যে একটা পেশেন্ট কোভিড সন্দেহ করার হওয়াতে কোথাও ভর্তি করা সম্ভব হচ্ছে না, নিয়ে আমাদের বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেগুলো ভর্তি হওয়ার পরে কোভিড যখন ডায়াগনোসিস হয় তখন অটোমেটিক্যালি হসপিটালে লকডাউন হয়ে যায়। এর মধ্যে ঘটনার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে এই অবস্থাতে আমাদের একটা ডেডিকেটেড কোভিড হসপিটাল দরকার। সেই ক্ষেত্রে আমরা মাননীয় মেয়র মহোদয়, স্বাস্থ্য বিভাগ, মাননীয় ডিসি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়, এনাদের সাথে সেভারটাইজ মিটিং হলো। ওনারা সবাই আমাদের সহযোগিতা করলেন। করার পরে আমরা পরিত্যক্ত একটা বিল্ডিং ছিল হলি ক্রিসেন্ট হাসপাতাল, একসময় খুবই নাম করা ছিল। ওই হসপিটালটাকে আমরা ডেডিকেটেড কোভিড হসপিটাল শুরু করে দিলাম, কাজ শুরু করে দিলাম। এবং আজকে সেটা যেটা আজকে মাননীয় মেয়র মহোদয় আজকে এটা উদ্বোধন করে দিলেন। আপাতত আজকে ৬২ বেড দিয়ে শুরু হলো। পর্যায়ক্রমে এখানে আরও ১৫০টার উপর ১৬০টার মধ্যে আরও বেড বানানো যাবে এখানে। এটা আজকে বিভাগীয় কমিশনার মহোদয় আসলেন, আমাদের স্বাস্থ্য বিভাগের পরিচালক মহোদয় আসলেন, সবাই দেখলেন। দেখার পরে আরও ১৬০টা বেড এখানে করা যাবে এবং সেটা চলমান। আর অফিসটা আজকে যেহেতু উদ্বোধন হলো এবং কালকে থেকেই লোক বলে নিয়োগ হয়ে গেছে এবং কালকে থেকে আশা করি হয়তো ওনাখানে ভর্তি হতে পারবে। ধন্যবাদ। মেরি, আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে চাই। চট্টগ্রামে মোট শনাক্ত হওয়া রোগীদের প্রায় ৫১% হচ্ছে ২১ থেকে ৪০ বছর বয়সের
যুবকদের অবাধে বাইরে ঘোরাফেরাকে এর জন্য দায়ী মনে করছেন বিশেষজ্ঞরা। তো মেরি, এ ছিল আমার কাছে থাকা চট্টগ্রামের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি। ফিরছি আপনার কাছে। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইবেন মীর। এবার চলে যাচ্ছি ঘূর্ণিঝড় প্রসঙ্গে। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় জনপদ। লোকালয়ে ডুবে যাওয়ায় জলবন্দী রয়েছেন অনেকেই। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে অনেকের। এদিকে ঘূর্ণিঝড় গাছ ও দেয়াল চাপায় বিভিন্ন স্থানে 10 জন প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। চারিদিকে শুধুই ধ্বংসচিহ্ন। আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, বসত ভিটা, চোখের সামনে তছনছ হয়ে গেছে সব। ভূমিতে আছড়ে পড়ার পর উপকূলে তাণ্ডব চালায় সুপার সাইক্লোন আম্পান। ঝড়ের প্রভাবে সাতক্ষীরার বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে লোকালয়ে। উপকূলীয় নির্মাঞ্চল সহ আশেপাশের জেলা শহরগুলো প্লাবিত হয়। জলবন্দী হয়ে পড়ে অনেকে। সবজি লাগাইছি নষ্ট হয়ে গেছে, কিছু রাখতে পারিনি। লবণ পানি উঠে গেছে, বন্যায় ভাঙ্গি ছুটে গেছে আর পানিতে তলায় রয়েছে। আপনার যাইতে যেতে কষ্ট, খুব দুর্ভোগের ভিতরে আছি। অনেক অবস্থা খারাপ। তারপর ঘর দিকে গেছি গিয়ে নিজেকেও খাইতে চলতে খুব কষ্ট। ঘর তো ভাঙ্গি ছুটে হালাইছে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অনেকেই দিন কাটাচ্ছেন নিদারুণ কষ্টে। ছুটি টুটি লই যায়, হেই কেলাম এই পাশের ঘরে দৌড়ি নামিয়ে যাই, উঠছি আর মধ্যে হুমুমই পড়ে গেছে। কটা দিক ধরে সকাল পড়ছে মনে করেন 11টা সাড়ে 11টার দিক দিয়ে। রাইট, হয় 11টা সাড়ে 11টার দিকে পড়ছে। আমি পিছিয়ে দুই দিন নামিয়ে যাই গেল, ওই করে উঠছি আর মধ্যে দেখি হুমুমই পড়ে, না তো একটু পরে আমার গায়ে পড়তে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় সমুদ্র বন্দরগুলোতে কমিয়ে আনা হয়েছে মহাবিপদ সংকেত। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শকের পর্যায়ে আম্পানে ক্ষয়ক্ষতির আরো খবর জানতে আমরা চলে যাব উপকূলীয় জেলা ভোলায়। যুক্ত হবেন সহকর্মী বেলাল হোসাইন। বেলাল, ভোলায় আম্পানের ক্ষয়ক্ষতির কি চিত্র আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ মেরি। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে চরবেশনে গাছ চাপা একজন এবং মেঘনার রামদাসপুরে ট্রলার ডুবে একজন নিহত হয়েছে। নিহত দুই পরিবারের 20,000 টাকা করে 40,000 টাকা দিয়েছে জেলা প্রশাসন। ঝড়ে মনপুরা ও চরবেশনের ঢালচর, চর পাতিলা, চর নিজাম, মদনকান্দি, কলাতলি চর, মদনপুর সহ বেশ কিছু এলাকায় অর্ধশতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বড় ধরনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাতভর ঝড়ো বাতাস আর থেমে থেমে ভারী বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এখন আতঙ্ক আর উৎকণ্ঠা কেটে স্বাভাবিক হতে শুরু হয়েছে জনজীবন। আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা মানুষেরা যার যার বাড়ি ফিরে যাচ্ছে। ঢালচর, চর নিজাম, কাজিরচর সহ নিম্ন অঞ্চলের পানি অনেকটা কমে গেছে। তবে এসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি। ঢাকা থেকে পাঠানো 3,000 প্যাকেট শুকনো খাবার এখন পর্যন্ত ভোলা এসে পৌঁছেনি। জেলা সহ কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চালু হয়েছে। এ ছিল ঘূর্ণিঝড় আম্পানের সর্বশেষ তথ্য। মেরি। বেলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপকূলীয় জেলা ভোলা থেকে আম্পানের ক্ষয়ক্ষতি নিয়ে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বেলাল হোসেন। চলে যাচ্ছি ঘূর্ণিঝড়ের আরো খবরে। ঘূর্ণিঝড়ের কারণে বরিশাল জেলার মুলাদী উপজেলায় বোরো চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছুক্ষণ আগে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আবু হানিফ। রয়েছি মুলাদী উপজেলার দুর্গম একটি এলাকায়। সেখানে কিন্তু আজ সকাল থেকে আমি তথ্য সংগ্রহ করেছি যে ঘূর্ণিঝড় দুর্যোগের যে আমফানের কারণে যে বোরো মৌসুমের যে বোরো ইরি ধানের যে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে সেই সম্পর্কে কিন্তু মুলাদী উপজেলার যে কৃষি কর্মকর্তা রয়েছেন রেজাউল করিম, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে যে বোরো মৌসুমের যে ধান, এটি প্রায় মুলাদী উপজেলায় 12,000 হেক্টর জমিতে এই বোরো ধান চাষ করেছে কৃষকরা, সাধারণ কৃষকরা। এর এই পরিমাণে যে কতটুকু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত কিন্তু সেটি আমাদেরকে তিনি জানান না।
করোনা স্থবির জনজীবনে খেটে খাওয়া অসহায় মানুষের সংসারের চাকা সচল করতে তাদের পাশে দাঁড়িয়েছেন এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এবং ঢাকা ৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। দরিদ্র ওইসব পরিবারকে খাদ্য সামগ্রীর পাশাপাশি দিচ্ছেন নগদ অর্থ সহায়তা। শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা আর ঘূর্ণিঝড়ে আতঙ্কে যখন মানুষের জীবনে নেমে এসছে অনিশ্চয়তা, তখনই রাজধানীর ৫ আসনের যাত্রাবাড়ি ধলপুর ও সায়দাবাদ চৌরাস্তা এলাকায় হাজারো মানুষের মাঝে নিত্যপণ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। তারই উদারতার জন্য এই আসনে আসছে উপনির্বাচনে নৌকার মাঝি হিসেবে দেখতে চান এলাকাবাসী। আমরা এশিয়ান টিভির মালিক আমাদেরকে সবসময় প্রাণ দিতেছে, আমাদের জন্য ভালো। জি ইনশাল্লাহ আমরা ওনার পাশে আছি। ওনারা যদি আমাদের দিকে চায়, আমাদের এই এলাকার যদি ঠিকমতো কাজ টাজ করে, আমরা অবশ্যই ওনারা ভোট দেবো। যদি সরকার ওনারে নমিশন দেন ঠিকমতো, যদি দেন উনি ভালো কিছু করতে পারবেন, এটা আশা করি ইনশাল্লাহ। তবে আমাদের বিশ্বাস আছে। মানুষের এই অপার ভালোবাসায় সারা জীবন কাজ করে যাওয়ার সুযোগ প্রত্যাশী আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এবং সরকারের সহযোগিতায় আমি এই ঢাকা পাসে যদি আমি আসতে পারি, ইনশাল্লাহ এই ঢাকা পাস আমি বানাতে চাই একটি অতি আধুনিক এই ডেমরা থানা, যাত্রাবাড়ি থানা, কদমতলী থানা মানুষের জন্য হাসি ফুটাইতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তিনি নিজ এলাকার সার্বিক উন্নয়নে মনোনিবেশ করতে চান আমিত্ব। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজও নানাভাবে রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মুভমেন্ট পাস নিয়ে ঢাকা ছাড়ার কথা হলেও বেশিরভাগ মানুষ এ সম্পর্কে কিছুই জানেন না। সকালে আবদুল্লাপুর গাবতলী এলাকায় যানবাহনের বেশ চাপ দেখা গেছে। ঈদে রাজধানী ছাড়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না অধিকাংশ মানুষ। তবে রাস্তায় বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন জরুরি প্রয়োজনের কারণ দেখাতে না পারলে ঢাকায় ঢুকতে এবং বের হতে দেয়া হচ্ছে না কাউকে। এ পর্যায়ে মহাসড়কের খবর জানতে সরাসরি চলে যাব ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। যুক্ত হবেন সহকর্মী ডিএম সামান উদ্দিন। সামান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? মেরি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গোড়া এলাকায়। ইতিমধ্যে আমাদের মাননীয় পুলিশ মহাপরিচালক বেনজির আহমেদ ঘোষণা দিয়েছেন যে ঢাকা থেকে কেউ যেন বাইরে যেতে না পারে। তারপর থেকে প্রশাসনের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় তাদের করা নজরদারি এসেছে। আমি যদি একটু বলতে চাই যে আমি আজ সকাল থেকে ঢাকা টাঙ্গাইলের মহাসড়কে কয়েকটা চেকপোস্টে ঘুরেছি এবং দেখেছি যে তারা কড়া নজরদারিতে রয়েছে। কোনো জায়গায় অতি প্রয়োজনীয় গাড়ি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে হতে দেওয়া হচ্ছে না। তারপরও কিন্তু নারীর টানে ঘরে ফেরার যে মানুষগুলো আছে তারা আঞ্চলিক সড়কগুলো যাচ্ছে সেই আঞ্চলিক সড়ক দিয়ে তারা বাড়ি ফিরতে শুরু করেছে এবং বঙ্গবন্ধু সেতুর পাশে কিছু নদী রয়েছে, সেই নদী পথেও তারা ইতিমধ্যেই চলাচল করতেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এর মধ্যে প্রায় 10টি জায়গায় চেকপোস্ট বসায়ে এই ধরনের গাড়ি চেক করা হইতেছে যাতে কেউ কোনোভাবে না যেতে পারে। আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়েছে আমাদের এখানকার এএসপি জনাব পুলিশ সুপার জাহিদ ভাই। ওনার সাথে আমি একটু কথা বলবো, উনি জানাবেন যে আসলে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই মহাসড়কে। জি, এশিয়ান টিভিকে ধন্যবাদ। আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অর্থাৎ লকডাউন কার্যকর করার ক্ষেত্রে আমরা সরকারি যে নির্দেশনাগুলো আছে সেই মোতাবেক পণ্যবাহী পরিবহন যেগুলো আছে সেই পণ্যবাহী পরিবহনে যাতে কোনোভাবেই যাত্রী বহন করতে না পারে তার জন্য আমরা কঠোর নজরদারি আরোপ করছি। আমরা ট্রাক, কভার ভ্যান বা পিকআপ যেগুলো আছে সেগুলো তেরপাল দিয়ে ঢেকে যাতে প্যাসেঞ্জার নিতে না পারে সেগুলো আমরা চেক করছি। এর বাইরে ব্যক্তিগত পরিবহন যেগুলো আছে অর্থাৎ প্রাইভেট কার এবং মাইক্রো, তো সেগুলোতেও যাতে যাত্রী বহন করতে না পারে সেজন্য আমরা সেই প্রাইভেট কার এবং মাইক্রোগুলোর গতি রোধ করছি এবং যেগুলো হয়তো নিতান্তই গ্রহণযোগ্য এক্সকিউজ যেগুলো হয়তো দেখাতে পারছে সেগুলোকে আমরা হয়তো ছাড়ছি। সেই গ্রহণযোগ্য এক্সকিউজের মধ্যে আছে যেমন হয়তো আমাদের বাংলাদেশ পুলিশের যে মুভমেন্ট পাস আছে সেটা হয়তো তাদের নেওয়া আছে, অথবা দেখা গেল যে কারো হয়তো আত্মীয় স্বজন মারা গিয়েছে অথবা গুরুতর অসুস্থ, এরকম যেগুলো
যেগুলো আছে সেগুলো আমরা যাচাই বাছাই করে অথবা ত্রাণ বিতরণ কার্যে যাবে এগুলো যাচাই বাছাই করে আমরা সেগুলো ছাড়ছি। এছাড়া এই ব্যক্তিগত পরিবহন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কড়া নজরদারি আছে। এর বাইরে আরও একটা জিনিস লক্ষ্য করছি আমরা, যেহেতু গণপরিবহন বন্ধ আছে, তো মোটর এবং প্রাইভেট কার মাইক্রো এগুলোর ক্ষেত্রে আমাদের কড়া নজরদারি আছে। সেজন্য খেয়াল করলাম যে মোটর সাইকেলেও প্যাসেঞ্জার আনা নেওয়ার একটা প্রবণতা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা মোটর সাইকেল যেগুলো ভাড়ায় চালিত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমাদের নজরদারি আরোপ করেছি আমরা। মেরি, আপনি কি যেমন শুনতেছিলেন যে কোনো ধরনের যানবাহন যাতে ঢাকা ঢুকতে না পারে, বাইরে যেতে না পারে, এই ধরনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইলের সর্বশেষ খবর। ডিএম সামারউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা এবং ঘরমুখ মানুষের নারীর টানে বাড়ি ফেরার দুঃখ দুর্দশার চিত্র নিয়ে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ডিএম সামারউদ্দিন। এবার সারা বাংলা প্রসঙ্গ। মুন্সিগঞ্জে করোনা দুর্যোগে অসহায় দুস্থ কর্মহীন ও ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সকালে জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরায় ঈদ উপলক্ষে সমাজসেবক ও জাপান প্রবাসী হিমু উদ্দিনের পক্ষ থেকে 1000 পরিবারের মাঝে 10 লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোস্তফাগঞ্জ মাদ্রাসার সভাপতি ডক্টর খবির উদ্দিন ও ইছাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার এবং স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ মন্টু সহ আরও অনেকে। এর আগেও জেলার মধ্যপাড়া ও ইছাপুরা ইউনিয়নে 6 দফায় 5000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে জাপানের এই ব্যবসায়ী। আমি আর বিশেষ উপকূলীয় সমুদ্র তীরবর্তী চরাঞ্চলে বসবাসরত প্রায় 1200 মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন লক্ষ্মীপুর সংরক্ষিত নারী আসনের সাংসদ কাজী সেলিনা ইসলাম সিআইপি। গতকাল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন দক্ষিণ চরবংশী ইউনিয়ন এর একটি আশ্রয় কেন্দ্রে এ সামগ্রী বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে লক্ষ্মীপুরে 10 নং মহাবিপদ সংকেত দেখানো হলে তিনি দুর্গম চরের অসহায় মানুষের মাঝে ছুটে যান এবং তাদের সহযোগিতা করেন। এছাড়া দূরে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের জন্য তিনি নগদ অর্থ পাঠিয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন স্থানে গরিব ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির নির্দেশনা অনুযায়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন জয় এ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে 200 অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদের নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান, সৈয়দ আরিফ হোসেন, সৈয়দ রফিউল আবদাল রাফি, ইউপি সদস্য ইদু মিয়া সহ আরও অনেকে। এবার ইভ্যালি ব্যবসা বাণিজ্যের সংবাদ। সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার অসংখ্য আম গাছ উপড়ে গেছে। নষ্ট হয়েছে প্রচুর পরিমাণে আম। ঘূর্ণিঝড় আম্পানে আম বাগানগুলো ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলিমউদ্দিন জানিয়েছেন, প্রায় 25% মতো আম ঝরে পড়ে থাকতে পারে। তবে এসব আম প্রক্রিয়াজাত করে আচার কিংবা জেলির মতো খাবার তৈরি করে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। আমপানের প্রভাব পড়েছে আমের জন্য বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জেও। একই সংখ্যায় সাতক্ষীরার আম চাষিরাও। ঘূর্ণিঝড় আমপান উপকূলীয় এই জেলাটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে বলে ধারণা করা হচ্ছে।
এবার এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখন 3,30,000 ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় 51 লাখের বেশি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 1 লাখ। বুধবার প্রায় 1500 প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 95,000-এর ছুঁই। নতুন 21,000 সংক্রমণে মোট আক্রান্ত প্রায় 16 লাখ। তবে এতদিন কোভিড-19-এ সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ব্রাজিলে। করোনার নতুন এই হটস্পটে এতদিন নতুন সংক্রমণের সংখ্যা ছিল 21,500। নতুন করে প্রাণ গেছে 9 শতাধিক মানুষের। মোট মৃত্যু 19,000-এর মতো। নতুন করে প্রায় 9,000 সংক্রমণ শনাক্ত হওয়ায় বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে আক্রান্তের 3 লাখ ছাড়িয়েছে রাশিয়ায়। মোট যুক্তরাজ্য, ইতালি, স্পেন সহ ইউরোপের প্রায় সব দেশেই নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত। Evacuating fragile hits by the virus in the east of the country to hospitals in France's western region to Nancy. 8 doctors, 2 patients in critical condition. Transporting these critically ill patients is hard for these doctors, but it is also no expense is being spared in these evacuations. The hospitals are full and the truly sick. It's all hands on deck as soldiers and police stage the largest coronavirus patients since the start of the outbreak. They're evacuating fragile in critical condition. Transporting these critically ill patients is hard for these doctors, but it is also no expense is being spared in এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30টায় দেখার আমন্ত্রণ রইল। এত থাকার জন্য ধন্যবাদ।